নমস্কার, এই এডুকেশনাল ইউটিউব চ্যানেল রিফ্লেকশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ক্লাস 10-এর পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। 1996 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী হেনরি বেকারেল ইউরেনিয়াম ধাতুর একটি লবণের উপর প্রথম পরীক্ষা নিরীক্ষা করেন। লবণটির নাম পটাশিয়াম ইউরেনিল সালফেট। দেখা যায় লবণটি অন্ধকারেও কালো কাগজে মোড়া ফটোগ্রাফিক প্লেটকেও আক্রমণ করছে। এ থেকে তিনি সিদ্ধান্তে উপনীত হন ওই লবণটি থেকে এমন কোনো অদৃশ্য অনর্গল একটি রশ্মি নির্গত হচ্ছে এবং যেটা স্বতঃস্ফূর্তভাবে নির্গত হচ্ছে, যেটি কিনা অন্ধকারে রাখা ফটোগ্রাফিক প্লেটকেও আক্রমণ করছে। এই পরীক্ষা থেকে তিনি আরও লক্ষ্য করেন যে এই রশ্মিটি অ্যালুমিনিয়ামের পাতকেও ভেদ করে যেতে পারে। এছাড়া এক্স রশ্মির মতো এই গ্যাসকে আয়নিত করার ক্ষমতা আছে। এরপরেই স্বতঃস্ফূর্তভাবে নির্গত এই রশ্মিটির নাম দেওয়া হয় বেকারেল রশ্মি, যা পরবর্তীকালে তেজস্ক্রিয় রশ্মি নামে পরিচিত। এবং যেই ধর্মের জন্য কোনো পদার্থ থেকে এই অদৃশ্য উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন তেজস্ক্রিয় রশ্মিটা নির্গত হচ্ছে, সেই ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা, এবং যে বস্তু থেকে নির্গত হয় তাকে বলা হয় তেজস্ক্রিয় বস্তু। বেকারেল এও প্রমাণ করেন যে পটাশিয়াম ইউরেনিয়াল সালফেটে উপস্থিত যে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম হলো তেজস্ক্রিয়তার মূল কারণ। এর ঠিক 2 বছর পরে অর্থাৎ 1898 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মাদাম কুরি এবং বিজ্ঞানী পিয়ের কুরি হেনরি বেকারেলের সাহায্যে আরও একটি গবেষণা করেন। ওনারা ইউরেনিয়ামের খনিজ পিচ ব্লেন্ড নিয়ে গবেষণা শুরু করেন এবং তিনি লক্ষ্য করেন যে ওই যৌগের মধ্যে ইউরেনিয়াম যতটা পরিমাণ উপস্থিত আছে তার থেকেও বেশি পরিমাণ তেজস্ক্রিয়তা পিচ ব্লেন্ড প্রদর্শন করছে। তাহলে কি এমন পিচ ব্লেন্ডের মধ্যে আছে যার জন্য ইউরেনিয়ামের যে পরিমাণ ওই পিচ ব্লেন্ডের মধ্যে আছে তার থেকেও বেশি পরিমাণ তেজস্ক্রিয়তা প্রদর্শন করছে? এরপর তিনি দীর্ঘ গবেষণার পর তিনি একটি সিদ্ধান্তে উপনীত হন এবং একটি নতুন ধাতুর আবিষ্কার করেন এবং তার মাতৃভূমি পোল্যান্ডকে স্মরণীয় করে রাখতে একটি নতুন ধাতুর নাম দেন পোলোনিয়াম। এরই বছরখানেক পরে পোলোনিয়াম ধাতুর পর আরও একটি ধাতু ওই পিচ ব্লেন্ড থেকে আবিষ্কার করেন, যার নাম হয় রেডিয়াম, যেটিও উচ্চ বিকিরণ ক্ষমতা সম্পন্ন একটা তেজস্ক্রিয় মৌল। এই কারণেই 1903 খ্রিস্টাব্দে মাদাম কুরি, পিয়ের কুরি এবং বেকারেলের সাহায্যে তিনজনে একত্রে নোবেল পুরস্কার পান। এছাড়া 1911 খ্রিস্টাব্দে পোলোনিয়াম ও রেডিয়াম ধাতু আবিষ্কারের জন্য মাদাম কুরি ও পিয়ের কুরি আবারও নোবেল পুরস্কারে ভূষিত হন। তাহলে দেখে নেব তেজস্ক্রিয়তার সংজ্ঞা। যে ধর্মের প্রভাবে সাধারণত উচ্চ পারমাণবিক ভর বিশিষ্ট কতকগুলি মৌলের পরমাণু থেকে সব অবস্থাতেই স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণুতে পরিণত হয়, সেই সঙ্গে বিশেষ ধরনের এক অদৃশ্য রশ্মিও নির্গত হয়, সেই ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা। আসছি তেজস্ক্রিয় মৌল। তাহলে যেই মৌল স্বতঃস্ফূর্তভাবে বিভাজিত হয়ে নতুন মৌলের পরমাণুতে পরিণত হয় এবং সেই সঙ্গে বিশেষ ধরনের এক অদৃশ্য রশ্মি নির্গত হয়, সেই মৌলগুলিকে বলা হয় তেজস্ক্রিয় মৌল। এবং এই যে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন অদৃশ্য রশ্মি, একেই বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। সাধারণত 84 থেকে 92 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট এই সমস্ত মৌলগুলির সকল আইসোটোপই তেজস্ক্রিয়। প্রকৃতিতে পাওয়া যায় এমন তেজস্ক্রিয় মৌলগুলিকে আমরা প্রাকৃতিক বা স্বাভাবিক তেজস্ক্রিয় মৌল বলি। তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা। সাধারণত 83 অপেক্ষায় বেশি পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলি স্বাভাবিকভাবেই তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের হার কোনো রকম বাহ্যিক সত্ত্ব অর্থাৎ চাপ, উষ্ণতা, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র, রাসায়নিক ক্ষেত্র প্রভৃতি দ্বারা কোনো রকম প্রভাবিত হয় না। ভিন্ন ভিন্ন তেজস্ক্রিয় মৌলের বিকিরণের হার বিভিন্ন হয়। তেজস্ক্রিয়তার ফলে নতুন মৌলের নিউক্লিয়াসে পরিণত হয়। নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাতের মান সবসময় 1.52 এর বেশি হলে তবেই তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। অর্থাৎ যে সকল ভারী মৌলের পরমাণুর নিউক্লিয়াসের N/P এর অনুপাত 1.52 এর বেশি, সেই সমস্ত মৌলই তেজস্ক্রিয়তা প্রদর্শন করে। তেজস্ক্রিয় পরিবর্তন সর্বদাই একমুখী হয়। 1902 খ্রিস্টাব্দে রাদারফোর্ড এবং কুরি দম্পতি মিলে তেজস্ক্রিয়তার উপর যেই পরীক্ষাটা করেছিল, যেখান থেকে আমরা তেজস্ক্রিয় রশ্মির ধর্ম সম্বন্ধে জানতে পারি, সেই পরীক্ষাটাই দেখে নেব। তাহলে 1902 খ্রিস্টাব্দে রাদারফোর্ড, কুরি দম্পতি এবং ভিলাট মিলে একটি পরীক্ষা করেছিলেন, যেই পরীক্ষার সাহায্যে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে তেজস্ক্রিয় রশ্মি আসলে 3টি প্রাকৃতিক রশ্মির সমবায়ে গঠিত। কি সেই পরীক্ষা?
পরীক্ষাটা ছিল এটি হচ্ছে লেড ব্লক, একটা লেডের ব্লক, এর মাঝখানে তেজস্ক্রিয় পদার্থটা রেখেছিল। কি তেজস্ক্রিয় পদার্থ? পোলোনিয়াম বা রেডিয়াম। তাহলে এই তেজস্ক্রিয় পদার্থটা এর ভিতরে ছিল, লেড ব্লকের ভিতরে ছিল। এখানে কি রাখলেন? এখানে রাখা হলো সরু ছিদ্রযুক্ত ধাতব পাত। এরপর এখানে রাখলেন তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রও রাখা যায়, তড়িৎ ক্ষেত্র। এখানে রাখলেন মাইনাস, এখানে রাখলেন প্লাস তড়িৎ ক্ষেত্র। এরপর এখানে রাখলেন ফটোগ্রাফিক প্লেট। তাহলে এখানে রাখলেন ফটোগ্রাফিক প্লেট। কি লক্ষ্য করলেন? লক্ষ্য এই লেড ব্লকের মাঝে অবস্থিত যে এই যে তেজস্ক্রিয় পদার্থ, এটি তেজস্ক্রিয়। এই তেজস্ক্রিয় পদার্থ থেকে অদৃশ্য তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়ে এই সরু ছিদ্রযুক্ত ধাতব পাতের মধ্য দিয়ে গিয়ে এই তড়িৎ ক্ষেত্রের মধ্য গিয়ে এই ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করেছে। তিনি দেখলেন যে এই রশ্মি নির্গত হয়ে কিছু রশ্মি এদিকে বেঁকে গেছে, কিছু রশ্মি নিচের দিকে বেঁকেছে। তিনি এটা লক্ষ্য করলেন। এই পরীক্ষা থেকেই তিনি পর্যবেক্ষণ করলেন যে কিছু পরিমাণ রশ্মি সোজা ওই নির্দিষ্ট ছিদ্রপথ দিয়ে গিয়ে ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করেছে, কিছু রশ্মি মাইনাস তড়িৎ ক্ষেত্রের দিকে সামান্য পরিমাণ বেঁকে ফটোগ্রাফিক প্লেটের উপর পড়েছে, এবং কিছু রশ্মি প্লাস তড়িৎ ক্ষেত্রের দিকে বেঁকে ফটোগ্রাফিক প্লেটের উপর আক্রমণ করেছে। তিনি এখান থেকেই কনক্লুশনে পৌঁছলেন। কি সেই সিদ্ধান্ত? 1 নম্বর, তেজস্ক্রিয় রশ্মিগুচ্ছের একটি অংশ তড়িৎ ক্ষেত্রের নেগেটিভ মেরুর দিকে সামান্য বেঁকে গিয়ে ফটোগ্রাফিক প্লেটের উপর পড়েছে, অর্থাৎ এই রশ্মিগুলো মাইনাসের দিকে আকৃষ্ট হয়েছে, অর্থাৎ এই রশ্মিগুলো পজিটিভ রশ্মি, যার নাম দিলেন আলফা রশ্মি। এরপর সিদ্ধান্ত 2, কি দেখলেন? যে রশ্মিগুচ্ছের দ্বিতীয় অংশ, কিছু অংশ এই প্লাস তড়িৎ ক্ষেত্রের দিকে বেশি পরিমাণ বেঁকে ফটোগ্রাফিক প্লেটের উপর আক্রমণ করেছে, অর্থাৎ এই যে রশ্মিগুচ্ছ অবশ্যই নেগেটিভ তড়িৎগ্রস্ত। এটির নাম দিলেন বিটা রশ্মি। এরপর রশ্মিগুচ্ছের তৃতীয় অংশটি তড়িৎ ক্ষেত্র দ্বারা কোনো রকমভাবে প্রভাবিত না হয়ে ডাইরেক্ট গিয়ে ফটোগ্রাফিক প্লেটের উপর আক্রমণ করেছে, এটির নাম দেন গামা রশ্মি। তাহলে এই তেজস্ক্রিয় এই পুরো ঘটনার সাহায্যে তিনি লক্ষ্য করলেন যে তেজস্ক্রিয় যে রশ্মি নির্গত হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ থেকে, সেটি আসলে 3টি রশ্মির সমন্বয়ে গঠিত। 1 হচ্ছে আলফা রশ্মি, 2 হচ্ছে গামা রশ্মি, 3 হচ্ছে বিটা রশ্মি। আলফা রশ্মি পজিটিভ তড়িৎগ্রস্ত, বিটা রশ্মি নেগেটিভ তড়িৎগ্রস্ত, এবং গামা রশ্মি নিস্তড়িত, অর্থাৎ সেই কারণেই তড়িৎ ক্ষেত্র দ্বারা কোনো রকম প্রভাবিত হয়নি। তাহলে তেজস্ক্রিয় রশ্মির ধর্ম ও প্রকৃতি আলোচনা করতে গিয়ে দেখলাম যে তেজস্ক্রিয় রশ্মি 3টি রশ্মির সমন্বয়ে গঠিত। 1 হচ্ছে আলফা রশ্মি, 2 হচ্ছে গামা রশ্মি, আর 3 হচ্ছে বিটা রশ্মি। তাহলে দেখে নেব আলফা রশ্মির ধর্ম।
প্রকৃতি, আলফা রশ্মি তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে নির্গত পজিটিভ কণার স্রোত অর্থাৎ ধনাত্মক তড়িৎবাহী। আলফা কণার ভর ও চার্জ, আলফা কণার ভর হলো 4 একক, চার্জ হলো 2 একক পজিটিভ, অর্থাৎ 2 একক পজিটিভ তড়িৎবাহী এবং 4 ভর সংখ্যা বিশিষ্ট আলফা কণা He2+ অর্থাৎ হিলিয়াম আয়ন ছাড়া আর কিছুই নয়। এবং আলফা কণাকে He নিচে 2 উপরে 4 দ্বারা প্রকাশ করা হয়। এবার আসছি গতিবেগ, আলফা কণার গতিবেগ আলোর গতিবেগের প্রায় 1/10 অংশ। আসছি গতিশক্তি, আলফা কণার গতিবেগ অত্যন্ত কম কিন্তু ভর অত্যন্ত বেশি, সেই কারণে গতিশক্তি অর্থাৎ ½ mv² অনেকটাই বেশি হয়। ভরবেগ, আলফা কণার ভর অত্যন্ত বেশি হয়, ভরবেগের মানও অত্যন্ত বেশি। এবার আসছি ভেদন ক্ষমতা, আলফা কণার ভেদন ক্ষমতা অত্যন্ত কম, সাধারণত 0.02 mm পুরো অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করে যেতে পারে, কিন্তু 0.1 mm অ্যালুমিনিয়াম পাতকে আলফা কণা ভেদ করে যেতে পারে না। আয়নিত করার ক্ষমতা, অধিক গতিশক্তি এবং উচ্চ আধানযুক্ত হওয়ার জন্য আলফা কণা বা আলফা রশ্মি যখন কোনো গ্যাসের মধ্য দিয়ে যায় তখন গ্যাসকে সহজেই আয়নিত করতে পারে। ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া, আলফা রশ্মি ফটোগ্রাফিক প্লেটকে ক্ষতিগ্রস্ত করে। প্রতিপ্রভা সৃষ্টি, জিঙ্ক সালফাইড অথবা বেরিয়াম প্লাটিনোসায়ানাইড যুক্ত পর্দার উপর আলফা রশ্মি পড়লে প্রতিপ্রভার সৃষ্টি হয়। চুম্বক ও তড়িৎ ক্ষেত্রের উপর প্রভাব, আলফা রশ্মি সরলরেখা বরাবর চলে কিন্তু তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। জীবদেহের উপর ক্রিয়া, আলফা রশ্মি যেহেতু ভেদন ক্ষমতা কম, সুতরাং শরীরের বাইরের উৎস থেকে যদি আলফা কণা উৎপন্ন হয় সেক্ষেত্রে শরীরের শুধুমাত্র উপরের অংশেই ক্ষত সাধন করে কিন্তু শরীরের ভিতরে প্রবেশ করতে পারে না, যেহেতু ভেদন ক্ষমতা কম। এবার দেখে নেব আলফা কণা নির্গমনের ফলে কোনো পরমাণুর কী রকম পরিবর্তন হয়। আলফা কণা নির্গমনের ফল, কোনো মৌল থেকে যখন আলফা কণা নির্গত হয় তখন যে নতুন মৌলটা সৃষ্টি হয় তার কি পরিমাণ পরিবর্তন ঘটে সেটাই আমরা দেখে নেব। আলফা কণা আমরা জানি He4 মানে 2 একক পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট এবং 4 একক ভর সংখ্যা বিশিষ্ট হিলিয়াম কণা। সুতরাং কোনো মৌল, ধরে নিলাম ইউরেনিয়াম 238 পরমাণু ক্রমাঙ্ক 92, সেখান থেকে যদি আলফা কণা নির্গত হয় তাহলে যে নতুন মৌলটা তৈরি হবে, ধরে নিলাম X, সেই নতুন মৌলটার ভর সংখ্যা কত পরিবর্তন হবে? 4 একক, তাহলে 4 একক কমবে, তাহলে 238 - 4 হলে 234, 92 থেকে 2 একক কমবে তাহলে হবে 90, তাহলে 90 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট নতুন এই X মৌলটা কী হবে না থোরিয়াম, তাহলে X = TH, অর্থাৎ নতুন মৌলটা হবে TH থোরিয়াম 234 90। তাহলে কীভাবে পরিবর্তন হলো আমরা জানতে পারলাম। এবার আসছি বিটা রশ্মির ধর্মাবলী। বিটা রশ্মির প্রকৃতি, এরা নিউক্লিয়াস অর্থাৎ তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস থেকে অত্যন্ত দ্রুত গতিতে নির্গত হয়। এটি হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। ভর ও চার্জ, বিটা কণার ভর ইলেকট্রনের ভরের সমান, অর্থাৎ প্রোটনের ভরের 1/1836 এবং বিটা কণার চার্জ ইলেকট্রনের চার্জের সমান। সুতরাং বিটা কণাকে আমরা ইলেকট্রনেরই অপর রূপ বলতে পারি। বিটা কণাকে প্রকাশ করা হয় নিচে -1 উপরে 0 বিটা দিয়ে প্রকাশ করা হয়, অথবা ইলেকট্রন নিচে -1 উপরে 0, অথবা শুধু বিটা দিয়েও আমরা প্রকাশ করি। গতিবেগ, বিটা কণার গতিবেগ আলোর গতিবেগের প্রায় 90%, অর্থাৎ গতিবেগ প্রায় 2.83 × 10⁸ মিটার/সেকেন্ড। আসি গতিশক্তি, বিটা কণার ভর অত্যন্ত নগণ্য হয়, বিটা কণার গতিশক্তি অনেকটাই কম, আলফা কণার তুলনায় অনেকটাই কম। ভরবেগ, ভর অত্যন্ত কম হয়, ভরবেগ অত্যন্ত কম হয়। ভেদন ক্ষমতা, বিটা কণা যেহেতু ভর অত্যন্ত নগণ্য এবং তীব্র গতিবেগ সম্পন্ন হয় সেই জন্য ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি, অর্থাৎ আলফার তুলনায় অত্যন্ত বেশি হয়। সাধারণত 2 mm পুরু অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে কিন্তু 5 mm পুরু অ্যালুমিনিয়াম পাতকে ভেদ করতে পারে না। এর ভর অত্যন্ত কম হয় এবং গতিবেগ অত্যন্ত বেশি হওয়ার জন্য উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন হয়। আয়নিত করার ক্ষমতা, যেহেতু এর চার্জটা অনেক কম থাকে সেই জন্য গ্যাসকে আয়নিত করার ক্ষমতা অনেকটাই কম। ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া, বিটা কণা ফটোগ্রাফিক প্লেটকে ক্ষতিগ্রস্ত করে। প্রতিপ্রভা সৃষ্টি, জিঙ্ক সালফাইড এবং বেরিয়াম প্লাটিনোসায়ানাইড যুক্ত পর্দার উপর বিটা রশ্মি যখন পড়ে তখন প্রতিপ্রভা সৃষ্টি হয়, তবে আলফা রশ্মির তুলনায় প্রতিপ্রভা সৃষ্টির ক্ষমতা অনেকটাই কম। তড়িৎ ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপণ,
আলফা কণার যে দিকে বিক্ষেপণ হয় বিটা কণার ঠিক তার উল্টো দিকে বিক্ষেপণ হয়। তড়িৎ ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষেপণ বিটা কণার অনেকটাই বেশি। জীবদেহের ওপর ক্রিয়া, বিটা কণা জীবদেহের ক্ষতি সাধন করে এবং জীব কোষেরও ক্ষতি সাধন করে, তবে যেহেতু আলফার তুলনায় এদের চার্জ অত্যন্ত কম হয়, সুতরাং বাইরের উৎস থেকে এরা শরীরের মধ্যে প্রবেশ করলে এরা আলফার তুলনায় অতটা ক্ষতি সাধন করতে পারে না। কিন্তু যেহেতু ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি, সুতরাং বাইরের উৎস থেকে সহজেই শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে বিটা কণা নির্গমনের ফলে ওই পরমাণুর কী রকম পরিবর্তন হয় সেটি দেখে নেব। এবার আসছি বিটা কণা নির্গমনের ফল। কোনো মৌল থেকে যদি বিটা রশ্মি নির্গত হয় তাহলে সেই মৌলের কী রকম পরিবর্তন হয় দেখে নেব। ধরে নিলাম থোরিয়াম 234 নিচে 90, এখান থেকে যদি বিটা কণা একটা নির্গত হয়, বিটা কণা আমরা জানি নিচে -1 উপরে 0, বা আমরা ইলেকট্রন E-1 0 দিয়েও ডিনোট করি অথবা বিটা মাইনাস দিয়ে ডিনোট করি। যেহেতু পরমাণু ক্রমাঙ্ক যেটা আছে নিচে -1, সুতরাং আমার 1 একক বৃদ্ধি পাবে। সুতরাং নতুন যে মৌলটা হবে সেটি হবে X91-234। এবার আসছি গামা রশ্মির ধর্মাবলী। প্রকৃতি, গামা রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে উৎপন্ন অতি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট আলোক সদৃশ্য একটি কণা বা একটি তরঙ্গ, যেটি খুব উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন হয়। কারণ গামা রশ্মি হচ্ছে উচ্চ শক্তি সম্পন্ন ফোটন কণার স্রোত, চার্জ। আমরা পরীক্ষা থেকে দেখেছিলাম যে গামা রশ্মি তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্র দ্বারা কোনো রকম প্রভাবিত না হয়ে সোজা গিয়ে প্লেটের উপর আঘাত করেছিল। সুতরাং আমরা ওখান থেকেই বুঝেছিলাম যে গামা রশ্মি কি না আধানহীন একটি কণা। গতিবেগ, গামা রশ্মির গতিবেগ আলোর গতিবেগের সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, অথবা আমরা যদি সঠিকভাবে বিচার করি 2.99 × 10⁸ মিটার/সেকেন্ড। গতিশক্তি, যেহেতু গামা রশ্মির কোনো ভর নেই সুতরাং গতিশক্তি 0, কারণ গতিশক্তির সমান যে কি জানি 12 mv², m এর মান যদি 0 হয় গতিশক্তির মান 0। এবার আসছি ভরবেগ, যেহেতু ভর 0 সুতরাং ভরবেগও 0। এবার আসছি ভেদন ক্ষমতা। ভেদন ক্ষমতার দিক থেকে গামা রশ্মি আলফা এবং বিটা রশ্মির তুলনায় অনেক গুণ বেশি। সাধারণত মোটামুটি 10 সেমি পুরু অ্যালুমিনিয়াম পাতকেও গামা রশ্মি ভেদ করে যেতে পারে। আয়নায়ন ক্ষমতা, যেহেতু গামা রশ্মি নিস্তড়িৎ সুতরাং গ্যাসকে আয়নিত করার ক্ষমতা একেবারেই নেই। ফটোগ্রাফিক প্লেটের উপর ক্রিয়া, গামা রশ্মি ফটোগ্রাফিক প্লেটকেও ক্ষতিগ্রস্ত করে। প্রতিপ্রভা সৃষ্টি, জিঙ্ক সালফাইড এবং বেরিয়াম প্লাটিনো সায়ানাইড যুক্ত পর্দার উপর পড়লে গামা রশ্মিও প্রতিপ্রভা সৃষ্টি করে, তবে আলফা ও বিটার তুলনায় অনেকটাই কম। জীবদেহের উপর ক্রিয়া, গামা রশ্মিও শরীরের জীবকোষের এবং জীবদেহের যথেষ্ট পরিমাণে ক্ষতি সাধন করে। যেহেতু এর ভেদন ক্ষমতা অত্যন্ত বেশি সুতরাং বাইরের উৎস থেকে সহজেই শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। কোনো মৌলের পরমাণু থেকে যখন গামা রশ্মি নির্গত হয় তখন ওই মৌলের কোনো রকম ভর এবং চার্জের পরিবর্তন হয় না, শুধুমাত্র শক্তির তারতম্য ঘটে। তাহলে আমরা আলফা, বিটা এবং গামার 3টে রশ্মিরই ধর্মাবলী সম্বন্ধে জানলাম। সেই সকল ধর্মাবলীকে আমরা এক নজরে দেখে নেব। আজ এটুকুই, পরবর্তী ক্লাসে আমরা বাকিটা নিয়ে আলোচনা করব। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।